তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ক্লাস 8-এর ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্নবিচিত্রার 2 নম্বর সেট, অর্থাৎ 2 নম্বর স্কুল হচ্ছে বনমালী চট্টা হাই স্কুল HS। এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। একের এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হল গ্রাফাইট, ব্যাসল্ট, গ্রানাইট। সঠিক উত্তরটি অপশন সিতে গ্রানাইট। 2 নম্বর প্রশ্ন, জয়সলমীরের সোনার কেল্লা তৈরি হয়েছে বেলে পাথর, চুনাপাথর, কাদা পাথর দিয়ে। সঠিক উত্তরটি অপশন এতে বেলে পাথর দিয়ে। পরের প্রশ্ন, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে হিমাঙ্ক, স্ফুটনাঙ্ক, শিশিরাঙ্ক। সঠিক উত্তরটি অপশন সিতে শিশিরাঙ্ক। 4 নম্বর প্রশ্ন, জলকণা ও তুষারকণা আংশিক মিশ্রিত রূপ হল তুষার বৃষ্টি, স্লিট, শিলাবৃষ্টি। সঠিক উত্তরটি অপশন বিতে স্লিট। পরের প্রশ্ন, পিগমিরা যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হল নিরক্ষীয় তুন্দ্রা, তৈগা। অপশন বিতে তুন্দ্রা। মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান ফসল হল ধান, গম, ভুট্টা। সঠিক উত্তরটি হল অপশন এতে ধান। একটি পরিবেশ বান্ধব শক্তি হল তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ। সঠিক উত্তরটি অপশন বিতে জলবিদ্যুৎ। আর্থ সামিট পরিবেশ সম্মেলন হয় 1972 সালে, 1982 সালে, 1992 সালে। সঠিক উত্তরটি অপশন সিতে 1992 সালে। গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত ভারত মেরু মহাসাগরে দেখা যায়। সঠিক উত্তরটি অপশন এতে প্রশান্ত মহাসাগরে দেখা যায়। ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গটি অবস্থিত অস্ট্রেলিয়ায়, পাপুয়া নিউগিনিতে, নিউজিল্যান্ডে। সঠিক উত্তরটি অপশন বিতে পাপুয়া নিউগিনিতে। নিচে বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। প্রথম প্রশ্ন, পৃথিবীর সৃষ্টি হয়েছিল প্রায় 320 কোটি বছর আগে। সঠিক উত্তরটি এটা হচ্ছে অশুদ্ধ। সঠিক উত্তরটি হল 460 কোটি বছর আগে। ছোটনাগপুর মালভূমিতে গ্রানাইট শিলা দেখা যায়। ব্যাসল্ট শিলা দেখা যায়। ছোটনাগপুর মালভূমিতে ব্যাসল্ট শিলা দেখা যায়। লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুপ্রবাহ হল শিরক্ষ। অশুদ্ধ। সাহারা মরুভূমির উষ্ণ হল ধূলিপূর্ণ বায়ুপ্রবাহকে শিরক্ষ বলে, সাহারা মরুভূমির। তারপরে রয়েছে 4 নম্বরে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত ঘটে, তাহলে এটা অশুদ্ধ। পরের প্রশ্ন, ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা একটি পরমাণু দুর্ঘটনার উদাহরণ। শুদ্ধ। সিদ্ধায় শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, প্রতি ড্যাশ মিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর তাপমাত্রা বাড়ে। 33 মিটার গভীরতায়। খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হল ড্যাশ স্কেল, মোহ স্কেল। ড্যাশ যন্ত্র দ্বারা বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয়। বাত পতাকা। পরের প্রশ্ন, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হয় ড্যাশ 100%। সাইলেন্ট ভ্যালি আন্দোলন ড্যাশ রাজ্যে সংগঠিত হয়েছিল। কেরালা রাজ্যে। ডি দেখায় কথা উত্তর দাও। গুরুমণ্ডলের অপর নাম কি? ম্যান্টল। 2 নম্বরে, ফিলাইট কোন শিলার পরিবর্তিত রূপ? শেল। স্থলবায়ুর তীব্রতা কখন বাড়ে? ভোর রাতের দিকে। পরের প্রশ্ন, বৈশাখ মাসে বিকেলে যে মেঘ দেখা যায় তার নাম কি? কিউমুলোনিম্বাস। পরের প্রশ্ন, নিউজিল্যান্ডের উপকূল বরাবর গড়ে ওঠা বিখ্যাত সমভূমির নাম কি? ক্যান্টারবেরি সমভূমি। ক্যান্টারবেরি। 2 দেখে বাম দিকের সঙ্গে ডান দিকে মেলা। বাম দিকে রয়েছে জাপানের সুপ্ত আগ্নেয়গিরি, ভারতের জীবন্ত আগ্নেয়গিরি, ভূমধ্যসাগরের উষ্ণতম, মায়ানমারের মৃত আগ্নেয়গিরি, চান্দোয়া স্তর। জাপানের সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে জাপানের মাউন্ট ফুজি। ভারতের জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন।
ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ হচ্ছে স্ট্রম্বোলি। মায়ানমারের মৃত আগ্নেয়গিরি হচ্ছে মাউন্ট পোপো। চান্দোয়া স্তর হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো চারটি। প্রথম প্রশ্ন, অ্যাস্থনোস্ফিয়ার কাকে বলে? উত্তর, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশ বিশেষ স্তরটি হল অ্যাস্থনোস্ফিয়ার। অ্যাস্থনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ, যার মানে দুর্বল স্তর। এই স্তরের পদার্থ গলিত ও নরম প্রকৃতির। অত্যধিক তাপ ও চাপে এখানকার শিলা সান্দ্র, অর্ধকঠিন অবস্থায় আছে। পিচ, গোড়ালি বা খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করলে যে অবস্থায় থাকে সেই রকম অবস্থায় এখানকার পদার্থগুলি আছে। ভূগর্ভের তাপে পদার্থগুলি উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে এসে অনুভূমিভাবে প্রভাবিত হয়। আবার উপরে অপেক্ষিত ঠান্ডা ভারী পদার্থ নিচের দিকে নেমে যায়। এইভাবে পরিচালনার সাথে সৃষ্টি হয়। 2 নম্বর প্রশ্ন, অভিচারী পাত সীমানা কি বিনাশকারী পাত সীমানা বলে কেন? অভিচারী পাত সীমান্তকে বিনাশকারী পাত সীমান্ত বলা হয় কারণ মহাদেশীয় ও মহাসাগরীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হলে ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে ও সামুদ্রিক খাত সৃষ্টি করে, যেমন প্রশান্ত মহাসাগরীয় মার্জিনা খাত। নিমজ্জিত পাতের কিছু অংশ অ্যাস্থনোস্ফিয়ারে প্রবেশ করে অত্যধিক উষ্ণতায় গলতে থাকে। এইভাবে দুটি পাতের সংঘর্ষ হলে নিমজ্জিত অংশটি ধ্বংসপ্রাপ্ত হয়। তাই অভিচারী পাত সীমানাকে বিনাশকারী বা ধ্বংসাত্মক পাত সীমানা বলে। 3 নম্বর প্রশ্ন, আইসোসিসমাল লাইন কি? উত্তর, ভূমিকম্পের সমান তীব্রতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় সেই রেখাকে সমতীব্রতা রেখা বা আইসোসিসমাল লাইন বলে। এই রেখাগুলি সাধারণত বৃত্তাকার বা উপবৃত্তাকার হয়। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? উত্তর, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা সর্বদা শতকরা হারে পূর্ণমানে প্রকাশ করা হয়। 5 নম্বর, ভারতে মার্বেল পাথর নির্মিত দুটি স্থাপত্যের উদাহরণ দাও। তাজমহল এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল। তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল রিয়াল। সমবর্ষণ রেখা কি? উত্তর, পৃথিবীর যে সকল স্থান গড় বৃষ্টিপাতের পরিমাণ একই রকম বা সমান সেই সকল স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে সমবর্ষণ রেখা বলে। এই রেখা সর্বদা ইঞ্চি বা সেমিতে প্রকাশ করা হয়। বৈশিষ্ট্য, পৃথিবীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের তারতম্য হওয়ার জন্য সমবর্ষণ রেখা বন্টনের ক্ষেত্রে তার প্রভাব লক্ষ্য করা যায়। সমবর্ষণ রেখাগুলি সমষ্টি রেখার মতো আঁকাবাঁকা হয়। পশ্চিমা বায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখ। পশ্চিমা বায়ুর অবস্থান লিখবে অভয় গোলার্ধের 35 থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে দিয়ে এই বায়ু প্রবাহিত হয়। বৈশিষ্ট্য থেকে তোমরা লিখবে শ্রেণীবিভাগ। পশ্চিমা বায়ু ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু রূপে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হয়। গতিবেগ, দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধের স্থলভাগের বিস্তার বেশি হয়। ঘর্ষণজনিত বাধার কারণে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর বেগ উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুর তুলনায় কম। বিভিন্ন নাম, পশ্চিম বায়ু দক্ষিণ গোলার্ধের জলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য অত্যন্ত দ্রুত বেগে শব্দ করতে করতে বয়ে চলে। একে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে গর্জনশীল 40, 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে কদমন্ত 50 এবং 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে তীক্ষ্ণ চিৎকার হয়ে ছাড় নাম দেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখ। উত্তর, শুষ্ক গ্রীষ্ম ও আর্দ্র শীতকালের কারণে এই জলবায়ু অঞ্চলে চিরসবুজ গাছ এবং গুল্মজাতীয় গাছের মিশ্র বনভূমি সৃষ্টি হয়েছে। শুষ্ক গ্রীষ্মকালে বাষ্পীভবন আটকাতে গাছের পাতা পুরু ও কাণ্ড শক্ত হয়। বড় বড় পাতা পুরু ছালযুক্ত গাছগুলো শীতকালে বৃষ্টির জল সঞ্চয় করে রাখে। প্রধানত 3 ধরনের স্বাভাবিক উদ্ভিদের সমাবেশ এখানে দেখা যায়। সর্ববর্গীয় উদ্ভিদ পাইন, ফার, সিডার। চিরসবুজ উদ্ভিদ ওক, কর্ক, ইউক্যালিপটাস, রোজউড। গুল্মজাতীয় উদ্ভিদ ম্যাপল, লরেল, রোজমেরি, ল্যাভেন্ডার ইত্যাদি। জলপাই গাছ, ভূমধ্যসাগরের জলবায়ুর অন্যতম প্রধান উদ্ভিদ। এই জলবায়ুর অঞ্চলে পৃথিবীর সবথেকে বেশি জলপাই গাছ রয়েছে। 3 নম্বর প্রশ্ন, আধুনিক কৃষি পদ্ধতি পরিবেশের কিরূপ প্রভাব ফেলে? বিশ্বের ক্রমবর্ধমান বিপুল জনসংখ্যার খাদ্য সমস্যা মেটানোর উদ্দেশ্যে নানা ধরনের আধুনিক কৃষি পদ্ধতির প্রচলন করা হয়, কিন্তু তা সত্ত্বেও পরিবেশে এর অনেক প্রভাব সৃষ্টি হয়, যেমন জমির উৎপাদন ক্ষমতা হ্রাস। বর্তমানে উদ্বৃত্ত জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর জন্য একই জমিকে প্রতি বছর শস্যাবর্তন পদ্ধতিতে নিরন্তর শস্য উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। তাদের জমির উৎপাদন ক্ষমতা ক্রমশ কমে যায়। দূষণ সৃষ্টি, কৃষি জমিতে অত্যধিক কীটনাশকের ব্যবহারের ফলে স্থানীয় বায়ুমণ্ডল, মৃত্তিকা ও জল দূষিত হয়। জলজ বাস্তুতন্ত্রের ক্ষয়ক্ষতি, আধুনিক কৃষিতে যে বিষাক্ত সার ও কীটনাশক ব্যবহার করা হয় তা সৃষ্টির জলে ধুয়ে
নদী, পুকুর, হ্রদ কিংবা কোনো জলাশয়ে মিশে জলের বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ বিনাশের মধ্য দিয়ে জলজ বাস্তুতন্ত্রকে ধ্বংস করে। মানবদেহ বিষক্রিয়া। আধুনিক কৃষির উচ্চ ফলনশীল বীজে প্রয়োগকৃত রাসায়নিক সার উৎপাদিত ফসলের মধ্য দিয়ে মানবদেহে প্রবেশ করে নানা বিষক্রিয়া ঘটায়। বনভূমির পরিমাণ হ্রাস। কৃষিকাজের জন্য প্রতি বছর বৃহৎ আয়তনে বনভূমির বিনাশ ঘটছে, যা শুধু ভারতবর্ষে প্রতি বছর প্রায় 8 থেকে 10,000 বর্গকিমি কৃষি বনভূমি কৃষি জমিতে রূপান্তরিত হচ্ছে। 4 নম্বর প্রশ্ন, নগরায়নের কুফলগুলি লেখো। উত্তর, আধুনিক জীবনযাত্রায় পাড়ি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল নগরায়ন, কিন্তু তা সত্ত্বেও নগরায়ন পরিবেশে কতগুলি প্রতিকূল প্রভাব সৃষ্টি করে, যেমন দূষণের মাত্রা বৃদ্ধি। নগরায়নের মধ্য দিয়ে পৃথিবীতে বায়ু দূষণ, শব্দ দূষণ, ভূমি দূষণ, জলদূষণ প্রভৃতির মাত্রা বহুগুণ বেড়ে যায়। সায়েন্টিফিক অ্যান্ড ডেভেলপমেন্টাল রিসার্চ ইনস্টিটিউট 2009 এর প্রকাশিত তথ্যে কলকাতা বায়ু দূষণের মাত্রা অনুযায়ী প্রথম স্থান অধিকার করে। তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে রয়েছে ভারতের অন্য 3টি মহানগর মুম্বাই, দিল্লি, চেন্নাই। ভূগর্ভে জলস্তর হ্রাস। শহরে বা নগরে দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিশুদ্ধ জল পাম্পের সাহায্যে ভূগর্ভ থেকে দিনের পর দিন উত্তোলনের ফলে ভূগর্ভে জলস্তর ক্রমশ হ্রাস পাচ্ছে। 3 নম্বর, ভূমির উপর চাপ বৃদ্ধি। শহরাঞ্চলের বৃহৎ অট্টালিকা ফ্ল্যাটের প্রকোপে ভূমির উপর চাপ বৃদ্ধি পাচ্ছে, ফলে ভূমিকম্প, ধস প্রভৃতি নানা বিপর্যয় মাথাচাড়া দিয়ে উঠছে। যানজট। দ্রুত নগরায়নের ফলে শহরাঞ্চলগুলিতে অসংখ্য যানবাহনের মাধ্যমে প্রচুর যানজট তৈরি হচ্ছে। জলনিকাশি সমস্যা। ক্রমবর্ধমান জনসংখ্যা নিত্য ব্যবহার্য নোংরা আবর্জনা শহরাঞ্চলের নালা নর্দমাগুলি মজে গিয়ে জলনিকাশি ব্যবস্থা বিঘ্ন ঘটাচ্ছে, ফলে বর্ষাকালে শহরাঞ্চলগুলিতে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই শহরে এই সমস্যা তীব্রতর রূপ ধারণ করছে। 5 নম্বরে, ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাতে পার্থক্য লেখ। অবস্থান। নিম্ন মধ্য অক্ষাংশে উষ্ণ ও নাতিশীতোষ্ণ মণ্ডলে ঘূর্ণবাদ অবস্থান করে। মধ্য ও উচ্চ অক্ষাংশে নাতিশীতোষ্ণ ও হিমমণ্ডলে প্রতিভ ঘূর্ণবাদ অবস্থান করে। উৎপত্তি। ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলের স্থলভাগে ঘূর্ণবাতের উৎপত্তি হয়। প্রতিভ ঘূর্ণবাদ শীতল স্থলভাগে উৎপত্তি হয়। সময়কাল। ঘূর্ণবাদ গ্রীষ্মকালে বেশি সংখ্যায় সৃষ্টি হয়। প্রতিভ ঘূর্ণবাদ শীতকালে বেশি সংখ্যায় সৃষ্টি হয়। বিস্তার। ঘূর্ণবাদ খুব কম অঞ্চল জুড়ে দেখা যায়। প্রতিভ ঘূর্ণবাদ এর বিস্তৃতি খুব বেশি অঞ্চল জুড়ে। বায়ুর চাপ। ঘূর্ণবাদের কেন্দ্রে নিম্নচাপ ও বাইরে উচ্চচাপ বিরাজ করে বায়ু প্রবাহ কেন্দ্রমুখী হয়। প্রতিভ ঘূর্ণবাদে কেন্দ্রে উচ্চচাপ ও বাইরে নিম্নচাপ বিরাজ করে বায়ু প্রবাহ কেন্দ্র বহির্মুখী হয়। অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমির ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো। উত্তর, অস্ট্রেলিয়ার পশ্চিমের অর্ধেকের বেশি অংশ জুড়ে উঁচু নিচু ঢেউ খেলানো মালভূমি দেখা যায়। এখানকার গড় উচ্চতা 200 থেকে 500 মিটার। এই মালভূমির শিলাগুলো ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতোই পুরনো। পূর্ব ও পশ্চিমে কয়েকটি ছোট ছোট পাহাড় দেখা যায়, আর মাঝখানে রয়েছে মরুভূমি অঞ্চল। এই মরুভূমির বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে, যেমন ভিক্টোরিয়া, গিবসন, গ্রেট স্যান্ডি মরুভূমি। মরুভূমির মধ্যে মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ, প্রায় বহু মরুদ্যান দেখা যায়। লাল বেলেপাথর শিলায় গঠিত আয়ার রক অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের একটি দর্শনীয় বস্তু। সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনের বিভিন্ন সময় এর রং পরিবর্তন হয়। কখনো এটাকে লালচে বাদামি, কখনো হলদে, কখনো বা হালকা হলুদ বেগুনি বা হালকা বেগুনি দেখতে লাগে। 5 দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যেকোনো 3টি। প্রথমে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জৈব বৈচিত্র্য বর্ণনা দাও। ওশেনিয়ার নদ নদী সম্পর্কে আলোচনা করো। তুন্দ্রা জলবায়ুর অবস্থান ও জলবায়ু বৈশিষ্ট্য লেখো। পরিবেশের অবলম্বন নিয়ন্ত্রণের 5টি উপায় লেখো। মারে ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালনের ব্যাখ্যা দাও। এই 5টি প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে তোমরা দেখে নেবে। ওকে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।